মিসেস মনিরা খাটের নিচে তাকাতেই আঁতকে উঠল। শান্তার সবচেয়ে পছন্দের শাড়িটা টুকরো টুকরো করে ফেলেছে, যেই শাড়িটা এতদিন আলমারি থেকে বের পর্যন্ত করেনি। কিন্তু এ নিয়ে আপাতত ভাবলেন না তিনি, পরে শান্তাকে জিজ্ঞাসা করলেই সত্যিটা বলে দিবে। শান্তা ছোট থেকেই মনিরা তালুকদারের কাছে খুব গুরুত্বপূর্ণ। মা মেয়ের সম্পর্ক খুব কমই এমন দেখা যায়। মিসেস মনিরা শান্তাকে নিচে আসতে বলে চলে গেলেন চুপচাপ। ডাইনিং টেবিলে বসে আছে শুভ্র, সারা। বাড়ির সকলে প্রায় খাওয়া শেষ। পুরুষেরা খেয়ে অফিসে চলে গেছে শুভ্ররা বাসায় আসার আগেই। দুপুরে সবাই চলে আসবে, কারণ আজ বৃহস্পতিবার, হাফ অফিস। শ্রাবণ তো অনেক খুশি শুভ্র ভাই আসায়। শুভ্র আর শ্রাবণের গলায় গলায় ভাব, বেস্ট ফ্রেন্ডের মতো কিছুটা তারা। সারা চুপচাপ অল্প খেয়ে বেসিনে হাত ধুয়ে আসতেই শুভ্রর মা সারার হাত ধরে তার রুমে নিয়ে গেল। সারা শুভ্রর দিকে তাকাতেই শুভ্র চোখ দিয়ে ইশারা করে যেতে বলল। সারাও বিনা কথায় শাশুড়ির সাথে চলে গেল শাশুড়ির রুমে। সারা খাটের এক কোণে বসে আছে, অরুকে কোলে নিয়ে পা দুটো গুটিয়ে বসেছে, চোখ তার শাশুড়ির হাতের দিকে। মিসেস আনিতা একজোড়া চিকন স্বর্ণের চুড়ি সারার হাতে পরিয়ে দিল। সারা শাশুড়ির দিকে তাকাতেই মিসেস আনিতা বলল, আমি শুভ্রর কাছে শুনেছি তুমি আমাদের অরুর জন্য চুড়ি পরো না, তাই বলছি এই চুড়িটা পরো, এতে অরুর কোনো সমস্যা হবে না। আর চুড়ি আর নাকফুল স্বামীর মঙ্গলের জন্য পরতে হয়, চুড়ি খুলবা না, এতে শুভ্রর অমঙ্গল হবে। সারা চুপচাপ মিসেস আনিতার কথাগুলো শুনে যাচ্ছে। মিসেস আনিতার সারাকে খুব পছন্দ হয়েছে। মেয়েটা ভীষণ সরল, কোনো উত্তর করে না। সে আজ পর্যন্ত মানুষ চিনতে ভুল করে নাই। মেয়েটা শুভ্রর জন্য একেবারে পারফেক্ট। মিসেস আনিতা অরুকে কোলে নিয়ে ফাতিহা আর আনিশাকে ডেকে উঠল। তারা দুজন আসতেই তিনি জোর গলায় বলে উঠল, ফাতিহা মা, আনিশা মা, এই হলো সারা, তোমাদের ছোট বোন। কখনো ভাবি নয়, বোন ভাববে। তখনই অন্তু পিছন থেকে এসে বলল, তাহলে বড় আম্মু, আমার কি ও ছোট বোন হবে? মিসেস আনিতা অল্প হেসে বললেন, ও তোমার আপু হয়। যাও এখন সারাকে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখাও। মিসেস আনিতা ইচ্ছে করেই শান্তাকে বলেনি, কারণ সারার বয়স অল্প, সেহেতু ছোটদের সাথে অল্পতেই মিশতে পারবে। তার বুদ্ধি কাজে লাগলো। ফাতিহা বলে উঠল, তাহলে সারা আসো যাই। সারা শাশুড়ির দিকে তাকিয়ে অনুমতি নিয়ে ওদের সাথে চলে গেল। শুভ্রদের বাড়ির পাশে বিশাল এক ফুলের বাগান, আর এক পাশে ছোট্ট একটা পুল। বাড়ির পিছনের দিকে ফলের গাছ। সারা মুগ্ধ হয়ে দেখছে ছাদ থেকে। ছাদেও ফুলের গাছের ভরপুর, সবগুলো ফাতিহা আর আনিশা লাগিয়েছে। তিনতলায় একটা চিলেকোঠার রুম, আর বাকিটা পুরো খোলা ছাদ। দোতলায় চারটা রুম। সিঁড়ি দিয়ে উঠতেই প্রথম রুমটা শুভ্রর, তার ডান পাশেরটা শ্রাবণের, আর বাম পাশেরটা ফাতিহা আর আনিশার। আর শ্রাবণ আর শ্রাবণের পাশের রুমটা শান্তার। আর বাড়ির বড়রা সকলে নিচতলায় থাকে। নিচতলায় বিশাল ডাইনিং, এক পাশে রান্নাঘর, তার বিপরীত পাশে ডাইনিং রুম। সিঁড়ি দিয়ে সোজা মেইন দরজা। শুভ্র রুমে এসে পুরো রুমটায় পর্দা টেনে অন্ধকার করে দিল। মিসেস আনিতাকে বলে এসেছে কেউ যেন বিরক্ত না করে, তার প্রচন্ড মাথা ব্যথা করছে, সে ঘুমাবে। শুভ্র বিছানায় শুয়ে পড়ল। সাফেদ নরম বিছানায় তলিয়ে গেল শুভ্রর শক্তপোক্ত পুরুষালী শরীর। শুভ্র কপালের উপর এক হাত রেখে ভাবতে লাগলো সারার কথা। সে কি মেয়েটার সাথে চুক্তির কথা বাড়িতে বলে ভুল করেছে? আচ্ছা, সে কি এই মেয়েকে কখনো ভালোবাসবে? সারার সাথে কি তার মন মিলবে? শুভ্রর মুখ থেকে একটাই শব্দ বেরোলো, না। শুভ্র জানে না কোন প্রশ্নের উত্তর এটা, তবে সে ভেবে নিয়েছে সবগুলোর উত্তরই না। তারপর আর কথা না ভেবে এসির পাওয়ার কমিয়ে দিয়ে তলিয়ে গেল গভীর ঘুমে। ফাতিহা আর আনিশার সাথে সারার গভীর একটা ভাব জমে গেল কিছুক্ষণের মধ্যেই। আর অন্তু, সে তো সারাকে আপু আপু করে পাগল করে দিচ্ছে। আগে আগে সব জিনিস দেখাচ্ছে সারাকে। সারাও খুব খুশি অন্তুর মতো ছোট একটা ভাই পেয়ে। আপু আপু বলে ডাকছে। মামা বাড়ির সবাই তো তাকে নাম ধরে ডাকতো, তার মামি বেশিরভাগ সময় তাকে পোড়ামুখী বলে ডাকতো। ক্ষণিকেই সারার মন খারাপ হয়ে গেল, তাও প্রকাশ পেল না বাইরে। ফাতিহা আনিশা মিলে সারাকে বাড়ির সামনের বাগানে নিয়ে গেল। সবকিছু ঘুরে দেখতে লাগলো সারা। ফাতিহা হঠাৎ করে বলে উঠলো, সারা জানো, এই যে ফল গাছগুলো দেখছো, সবগুলোই শ্রাবণ ভাইয়ের হাতের, নিজেই পরিচর্যা করে। সারা জিজ্ঞাসা করে উঠলো, শ্রাবণ কে? তখন অন্তু বলে উঠলো, আমার আরেকটা ভাইয়া, এখনো অফিসে আছে, বাসায় আসবে একটু পরেই। তোমরা এসেছো বলে আজকে সবাই চলে আসবে, ছোট ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। অন্তু শুভ্রকে ছোট ভাইয়া বলে আর শ্রাবণকে বড় ভাইয়া। সারা মৃদু হেসে বলল, আচ্ছা।
ফাতিহা আর আনিশা মিলে সুইমিং পুলে অনেকক্ষণ পা ভিজিয়ে রাখলো। সারাকে নিয়ে স্কুল কলেজ বন্ধু বান্ধব সবকিছু নিয়েই গল্প করলো। সারা চুপচাপ শুনছে। আগে কখনো এমন ভাবে কেউ গল্প করেনি, এত অল্প সময়ে কেউ আপন করে নেয়নি তাকে। সারা অনেক খুশি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায়, এটা সারার ধারণা। দেখতে দেখতে আজান দিয়ে দিয়েছে। আকাশে মেঘ থাকার কারণে রোদের তেমন দেখা নেই। তখনই মিসেস সুমনা অন্তুর মা ডাক দিল সবাইকে। এক এক করে উঠে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল। বাড়ির দরজার সামনে আসতেই পা কাটা বিঁধে পা পিছলে গেল সারার। ফাতিহা, আনিশা, অন্তু সবাই আগে আর সে পিছে। সারা বোরকে চিল্লানি দিল মৃদু। সারার ধারণা এই জায়গায় পড়ে তার মাজার হাড় ভেঙে যাবে, নয়তো মরে গিয়ে ভূত হয়ে যেতেও পারে। অনেকক্ষণ কোনো ব্যথা অনুভব করতে না পেরে চোখ বন্ধ করে রেখেই সারা ভেবে নেয় সে হয়তো মরে গেছে, তাই পড়ে গিয়েও ব্যথা লাগছে না। সারার ভাবনার মাঝে অন্তরা সবাই দৌড়ে আসলো। আরে সারা আপু, সাবধানে আসবে না, ওইখানে আমার হাত থেকে সবেমাত্র পানি পড়েছে, আর তুমি তাতেই পড়ে যাচ্ছিলে। অন্তুর কথা শুনে সারা চোখ খুলতেই দেখতে পেল কারোর হাতের বাঁধনে আবদ্ধ সে। মুখ উঁচু করে তাকাতেই দেখতে পেল গম্ভীর মুখের এক পুরুষকে। এ যেন শুভ্রর উল্টো। শুভ্রর মুখে হাসি আটকে থাকে প্রায়শই, আর এ তো গম্ভীর। সারার ভাবনার মাঝে ফাতিহা আর আনিশা এসে সারাকে ধরলো শ্রাবণ ভাইয়ের কাছ থেকে। তারপর ফাতিহা বললে, আরে ভাইয়া কখন এলে? শ্রাবণ মুখ গম্ভীর রেখেই বলে উঠল, মাত্রই এসেছি। এই মেয়েটাকে? ফাতিহা শান্ত স্বরে বলল, ও সারা, শুভ্র ভাই নিয়ে এসেছে। আর কিছু না বলে শ্রাবণের কাছ থেকে সারাকে নিয়ে বলল, সারা লাগেনি তো? চলো ভিতরে চলো। সারা এক পা বাড়াতেই পায়ের ফুটে থাকা কাঁটাটা পুরো পায়ের ভিতরে ঢুকে গেল। সারা ছিটকে পড়ে গেল, ব্যথার জোরে কেঁদে উঠল। সারার পায়ের দিকে লক্ষ্য করতেই সবাই আঁতকে উঠল। পা বেয়ে গড়িয়ে পড়ছে তরল রক্ত। রক্ত দেখে শ্রাবণ এক অদ্ভুত কাজ করে ফেলল। সারার দিকে এগিয়ে গিয়েই